শপথ শেষে গুলশানের বাড়িতে ফিরছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বাসার সামনে আছেন সহকর্মী মাজহারুল ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাত 9:30টার দিকে কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কিন্তু একটু আগেই তার গুলশানের যে বাসভবন, তিনি আগে থেকে যে বাসভবনে থাকতেন সেই বাসভবনে কিন্তু একটু আগেই তিনি এসে পৌঁছালেন। আপনি দেখতে পাচ্ছেন বড় একটি গাড়ি বহর। আজ ঠিক রাত 9:30টায় কিন্তু 17 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তী সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে। সেই শপথ গ্রহণ শেষে তিনি ঢাকা মেডিকেলের দিকে গিয়েছিলেন। এরপরেই কিন্তু তিনি যে বাসায় থাকতেন সেই বাসাতেই কিন্তু এসে পৌঁছালেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ওনার নিরাপত্তার জন্য কিন্তু সেনাবাহিনীর একটি গাড়ি এবং সেনাবাহিনীর অসংখ্য সদস্য এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সেস তারা কিন্তু নিরাপত্তা দিয়ে তাকে একটু আগেই তাকে বাসভবনে নিয়ে গেলেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে বিশাল একটি গাড়ি বহর, কারণ তিনি এখন সরকার প্রধান হিসেবে কাজ করবেন। সেই সরকার প্রধান হিসেবে কিন্তু তাকে যতটুকু সিকিউরিটি বা সম্মান দেওয়ার কথা, সেই সিকিউরিটির অংশ হিসাবে কিন্তু তার বাসার সামনে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিশেষ করে সেনাবাহিনীর কাজ করছেন। এবং একটু আগেই তিনি গাড়ি থেকে নেমে তার বাসভবন, সেই বাসভবনে প্রবেশ করলেন। আপনি জানেন যে গত 5 আগস্ট হচ্ছে অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার পতনের পরে কিন্তু অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই প্রক্রিয়ার প্রধান হিসেবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ঘোষণা করা হয়েছিল এবং সেই জল্পনা কল্পনার অবসান কিন্তু আজকে রাত 9:30টার দিকে হয়েছে। এবং সেই জল্পনা কল্পনার অবসান ঘটিয়েই কিন্তু মূলত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাথে আরো 16 জন উপদেষ্টা কিন্তু শপথ নিয়েছেন। এবং শপথ শেষেই যে আনুষ্ঠানিকতা, বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির কাছে তিনি যে শপথ নিয়েছেন, সেই শপথ শেষে তিনি সেখানে কথা বলেছেন এবং তার প্রত্যাশার কথা বলেছেন। আপনি জানেন যে আজকে ঠিক বেলা 2টার দিকে তিনি হচ্ছে বাংলাদেশে এসে পৌঁছান ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে এবং সেই এসেই কিন্তু তার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা করে তারপর তিনি হচ্ছে তার এই গুলশানের বাসভবনে এসেছিলেন। তারপরে বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলে কিন্তু তিনি ঠিক রাত 8টার দিকে কিন্তু তিনি বঙ্গভবনে প্রবেশ করেছেন এবং সেখানে মহামান্য রাষ্ট্রপতির সাথে কথা বলার পরে কিন্তু সেই শপথের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু দীর্ঘ সময় ধরে চলে। এবং তিনি শপথ শেষ করে কিন্তু এই আন্দোলন করতে গেলে যারা আহত বা নিহত হয়েছেন, বিশেষ করে নিহতদেরকে তিনি তার বক্তব্যের শুরুতেই, অর্থাৎ যখন তিনি এয়ারপোর্টে অবতরণ করেছিলেন, সেখানে তিনি তার সেই বক্তব্যের কথা তুলে ধরে যারা নিহত হয়েছেন তাদেরকে স্মরণ করেছেন, বিশেষ করে আবু সাইদকে তিনি স্মরণ করেছেন এবং যারা নিহত হয়েছেন তাদের সবাইকে। এরপরে যখন তার সেই শপথ শেষ হলো, শপথ শেষে কিন্তু যারা মূলত আন্দোলনের সাথে জড়িত ছিল, যারা আহত হয়েছিল তাদেরকে দেখতে তিনি ঢাকা মেডিকেলে গিয়েছিলেন এবং তিনি সেখানে তাদের খোঁজ নিয়েছেন। এরপরে কিন্তু আমরা জানতে পারি এখানকার যারা তার নিরাপত্তার দায়িত্ব তাদের কাছ থেকে যে তিনি সেখান থেকে মূলত তিনি তার গুলশানের বাসভবনের দিকে রওনা করেছেন এবং এর কিছুক্ষণ পরে, অর্থাৎ এখন থেকে ঠিক 2 মিনিট আগে তিনি তার বাসভবনে প্রবেশ করেছেন এবং তাকে বহনকারী যে নিরাপত্তা বলয়টি আছে, যে গাড়িগুলো আছে, সেগুলো কিন্তু এখন আস্তে আস্তে তাদের জায়গায় চলে যাচ্ছে। এবং আপনি জানেন যে এই বাসভবনটি গতকাল পর্যন্ত একটি সাধারণ বাসভবন হিসাবে বিবেচনা করা হতো, কিন্তু আজকে দুপুরের পর থেকেই কিন্তু এই বাসভবনের গুরুত্ব অনেক বেশি বেড়ে গেছে। আপনি জানেন যে সরকার প্রধান কিন্তু আমাদের দেশের সরকার প্রধানের জন্য একটি নির্ধারিত বাসা রয়েছে, সেটি হচ্ছে গণভবন। কিন্তু 5 আগস্ট যে জনগণের অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে কিন্তু গণভবনের যে অবস্থা, সেই অবস্থায় সেখানে একজন রাষ্ট্রপ্রধান হিসেবে থাকার কোনো ধরনের অবস্থা কিন্তু এই মুহূর্তে সেই জায়গাতে নেই। ফলশ্রুতিতে আসলে তিনি কোন বাসভবনে এখন থেকে থাকবেন, কোন বাসভবনটি তার জন্য তৈরি করা হয়েছে, কারণ একজন রাষ্ট্রপ্রধান হিসেবে তার সিকিউরিটির বিষয় আছে এবং অবস্থানের একটি বিষয় আছে, সব বিবেচনা করেই মূলত তারপরে হয়তো বা তার থাকার জায়গাটি ঠিক করা হবে। এখন পর্যন্ত যেহেতু ওনার জন্য তার যে নিজের বাসাটি, সেই বাসাটিতে কিন্তু তিনি থাকবেন। এরপরে হয়তোবা জানা যাবে যে আমরা আর আগে শুনেছিলাম যে হয়তোবা তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠতে পারেন, যমুনায় সেখানে পার্মানেন্টলি থাকতে পারেন, কিন্তু যদিও বলা হচ্ছে যে যমুনাকে তিনি কার্যালয় হিসেবে ব্যবহার করবেন। আপনি জানেন যে রাষ্ট্রপ্রধানের, সরকার প্রধানের কার্যালয় হিসেবে কিন্তু তেজগাঁয়ে যে কার্যালয় রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়, সেটি ব্যবহার করা হয়। কিন্তু সেখানেও কিন্তু যেদিন গণ অভ্যুত্থান ঘটে, সেই গণ অভ্যুত্থানের পর কিন্তু সেই জায়গাটিও সেখানে হচ্ছে যাদের সে বিক্ষোভকারী যারা ছিল তারা কিন্তু সেখানে রীতিমতো ভাঙচুর চালিয়েছে। সেই বাসভবনটি কিন্তু, সেই কার্যালয়টি কিন্তু এখন ব্যবহার করার মতো অবস্থান নেই, যার ফলশ্রুতিতে আসলে তার বাসভবন কোথায় হবে এবং তিনি কোন কার্যালয়ে বসে কাজ করবেন, এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন রয়ে গেছে। তবে সবার আগে এখন যে বিষয়টি নিশ্চয়তা করতে হবে বা দিতে হচ্ছে, যেটি আমরা দেখেছি সেটি হচ্ছে ওনার নিরাপত্তার ব্যবস্থা। তার নিরাপত্তার বলয় গেরাই করার জন্য কিন্তু হচ্ছে অসংখ্য সেনা সদস্য এখানে নিয়োগ করা হয়েছে। মূলত আপনি জানেন যে SSF এর সদস্য যারা আছেন, সেনাবাহিনী, তাদের সমন্বয়ে গঠিত একটি টিম কিন্তু রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানকে তারা নিরাপত্তা দেন এবং তারই অংশ হিসাবে কিন্তু আমরা এখানে আজকে সকাল থেকে মূলত সেনা সদস্য দেখতে পেয়েছি। আপনি জানেন ঠিক এই বাসভবনটির পাশেই হচ্ছে, তার উল্টো দিকে হচ্ছে অস্ট্রেলিয়ান এম্বাসি, যার ফলশ্রুতিতে এই অঞ্চলটি
ডিপ্লোম্যাটিক জোন হিসেবে পরিচিত করার আগে থেকে কিন্তু এখানে প্রচুর নিরাপত্তা বলে থাকে। কিন্তু একজন সরকার প্রধান যখন নতুন করে শপথ নিয়ে তার বাসভবনটি যখন গুলশানের ঠিক এই জায়গাটিতে, তখন কিন্তু সেই বাসভবনের গুরুত্ব অবশ্যই বেড়ে যায়। ফলশ্রুতিতে যে শপথ গ্রহণ শেষে তিনি যে বাসভবনে আসলেন, তার যে গুলশানের বাসভবন, তিনি একটু আগে প্রবেশ করেছেন এবং হয়তোবা আমরা আগামীকাল আরো বিস্তারিত জানতে পারবো তিনি আসলে কোথায় তার থাকার জায়গাটা নির্ধারিত হবে। এই ছিল মূলত গুলশানের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ নেওয়ার তার বাসভবনের সামনে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।